হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আবার স্বাগতম বেস্ট ল্যাপটপ বাইং গাইড 2026-এর লাস্ট ভিডিওতে। মানে এটা এখন প্লেলিস্টে শেষ হচ্ছে না, তবে যেটুকু টপিক কভার করার দরকার ছিল, বেসিক যে জিনিসগুলো কভার করা দরকার ছিল, যেগুলো আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে আমি পরে লাস্টে একটি ভিডিও আনবো এবং সমস্ত টপিক একবারে কভার করে ভিডিও, এই যে প্লেলিস্টের যে বেসিক যে ল্যাপটপ কেনার আগে যে বেসিক নলেজগুলো লাগে বা জিনিসগুলো খেয়াল রাখতে হয়, সেগুলো যাতে আমি কভার আপ করতে পারি। এবং ফাইনালি আজকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং ফুলি প্রিপেয়ার্ডভাবে আজকে ভিডিওটা রেকর্ড করছি। তো আজকে আমরা সিক্সথ যে ভিডিও, মোট 5টা ভিডিও আপলোড করা হয়ে গেছে। আগের ভিডিওতে আমি সিপিইউর প্রজন্ম মানে জেনারেশন এবং গ্রাফিক কার্ডের একদম ফুল ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি প্রিভিয়াস যে ভিডিওগুলো, যদি নতুন কেউ দেখছো তারা যদি প্রিভিয়াস প্লেলিস্টে ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আগে গিয়ে ওই ভিডিওগুলো ওয়াচ করো, তবে এই ভিডিওটা তোমরা দেখবে এবং বুঝতে পারবে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নাও পরিষ্কারভাবে এবং মন দিয়ে, তাহলে এই ভিডিওগুলো মানে নেক্সট স্টেপ বাই স্টেপ যে পরপর ভিডিওগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ একটা ভিডিওর সঙ্গে অন্য ভিডিওটা কিন্তু লিঙ্কড আছে। র্যান্ডামলি দেখলে বা পরপর মানে যেটা বলছি পরপর না দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? তো আজকে আমরা ফাইনাল ভিডিও, যেটা 6 ভিডিও আপলোড করছি আমি এখন, মানে রেকর্ড করছি আর কি। বাট আমার এটা মোটিভ হচ্ছে এখানে যে এখানে আমি বেসিক যে পার্টগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি, যে 5টা ভিডিও এবং আজকে একটা নিয়ে 6টা ভিডিও টোটাল, যেখানে আমি সমস্ত কিছু যেগুলো বেসিক ডিটেলস যেটুকু আলোচনা করার একটা ল্যাপটপ কেনার আগে যে বিষয়গুলো কভার করা দরকার সেগুলো আমি কভার করতে পেরেছি। এরপর এক্সট্রা কিছু টিপস বা নতুন যদি কিছু টেকনোলজি আরও আসে, যেগুলো যদি ল্যাপটপ কেনার সময় আমাদের দেখতে হয়, তো সেগুলো নিয়ে আমি আলাদাভাবে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। বাকি যেগুলো বেসিক, যারা এখন দেখছেন বা 2-3 বছর পর দেখবে বা 2-4 মাস পর দেখবে, যখনই দেখো না কেন, এগুলো কিন্তু বেসিক একদম লাগবে, ঠিক আছে? তো ঠিক আছে, বেশি কথা না বলে আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আজকে আমি যেটা প্রথম আলোচনা করবো, এখানে আমি সব টপিক প্রায় শেষ হয়ে গেছে, কয়েকটা ইম্পর্টেন্ট এবং সিম্পল টপিক বাকি আছে, ওগুলো আমি আলোচনা করব। তো সবার প্রথমে আজকে আমাদের আলোচ্যের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারি নিয়ে। ব্যাটারি ল্যাপটপের একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। যত বড় ব্যাটারি ব্যাকআপ হবে তত আমাদের ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপটাও বাড়বে। মানে এবারে ল্যাপটপের যে ব্যাটারি, সেটা সাধারণত আমরা ওয়াট আওয়ার দিয়ে ডিনোট করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এটা হচ্ছে একটা ডেলের ল্যাপটপের ব্যাটারি। তো এখানে দেখতে পাচ্ছেন WH লেখা আছে, তার মানে কি এটা 42 ওয়াট আওয়ারের ব্যাটারি। যেমন আমাদের ফোনে mAh ব্যবহার করা হয় 5000 mAh, 6000 mAh, 7000 mAh, ঠিক তেমনই ল্যাপটপে এখানে ওয়াট আওয়ার WH ব্যবহার করা হয়। যেমন যত নাম্বার বাড়াবেন তত ব্যাটারি ক্যাপাসিটি বড় হবে, সাইজটাও বড় হবে এবং ব্যাকআপ টাইমটাও কিন্তু আপনারা বেশি পাবেন। লাইক 42 ওয়াট আওয়ার, 56 ওয়াট আওয়ার, 60 ওয়াট আওয়ার, 90 ওয়াট আওয়ার, যেমন নেবেন আর কি, যেরকম ফোনের ব্যাটারি হয় ঠিক সেম ওরকম কেস। তবে একটা জিনিস যেটা আমি আগেও হয়তো বলেছি বা যদি ভুলে থাকি আমি এখন বলে দিচ্ছি, যে যদি আপনাদের মেন প্রায়োরিটি ব্যাটারি ব্যাকআপ হয়, তাহলে কিন্তু আমরা স্লিম লাইট ল্যাপটপ নেওয়ার চেষ্টা করবেন, যেখানে কোনো ডেডিকেটেড গ্রাফিক কার্ড না থাকে, ইন্টিগ্রেটেড গ্রাফিক কার্ড থাকে। অথবা সবথেকে বেস্ট, যদি আমরা মেন প্রায়োরিটি হয় ব্যাটারি ব্যাকআপ, তাহলে আমরা ম্যাক নিন। ম্যাকের ব্যাটারি ব্যাকআপ যে কোনো উইন্ডোজের থেকে অনেক বেটার হয়। ল্যাপেলের যে অপটিমাইজেশন এবং ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত দুর্দান্ত লেভেলের যে কোনো একটা উইন্ডোজ ল্যাপটপের থেকে। তাই যদি আমরা মেন প্রায়োরিটি হয় ব্যাটারি ব্যাকআপ এবং স্লিম লাইট ওয়েট, এবং যদি আপনারা গেমিং না করে থাকেন এবং যে অ্যাপেলের যে ইকোসিস্টেম এবং সব ওএস, সেটা যদি আপনারা ক্যাপচার করতে পারেন ইজিলি এবং কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে আপনারা অবশ্যই ম্যাকের দিকে যাবেন, ঠিক আছে? আমি কিন্তু রেকমেন্ড করবো টোটালি ম্যাক নেবেন, কারণ ম্যাকের ব্যাটারি ব্যাকআপ কিন্তু উইন্ডোজের কোনো ল্যাপটপের থেকে অলওয়েজ বেস্টই হয়, ঠিক আছে? এরপরে ভবিষ্যতে যদি উইন্ডোজ ল্যাপটপ যেটা ম্যানুফ্যাকচার করে, যেমন আমাদের যে ইন্টেল, AMD যারা প্রসেসর বানায়, বা যে গ্রাফিক কার্ডের যে কোম্পানিগুলো আছে, যেমন এনভিডিয়া, ইন্টেল, AMD, এরা যদি এমন কিছু অপটিমাইজ আনতে পারে যার থেকে আর কি ব্যাটারি ব্যাকআপটা অনেক এফিসিয়েন্ট হয়ে যায়, মানে ব্যাটারি যে ব্যাকআপটা সেটা অনেকটা বেশি হয়ে যায়, অনেকটা ম্যাকের লেভেলের সাথে, তো খুবই ভালো হয়। কিন্তু এখনও পর্যন্ত যাদের যেগুলো ডেডিকেটেড গ্রাফিক কার্ড আছে যে ল্যাপটপগুলোতে, যেমন গেমিং ল্যাপটপের কথা বলছি, সেগুলোতে কিন্তু এখনও অতটা ভালো ব্যাকআপ দেখা যায় না যতটা আর কি একটা ম্যাকে দেখা যায়। তাই যদি মেন প্রায়োরিটি হয় ব্যাটারি,
করি এবং অ্যাপেল ইকোসিস্টেমে কোনো প্রবলেম না আসে, অ্যাপেলের অপারেটিং সিস্টেম ইউজ করতে যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে আমি বলবো ম্যাক নিয়ে নিন। এরপরে যদি আপনাদের প্রায়োরিটি হয় আমি উইন্ডোজই নেবো, তাহলে উইন্ডোজের ক্ষেত্রে আমরা যে কোনো থিন অ্যান্ড লাইট ল্যাপটপ যেমন এইচপি প্যাভিলিয়ন সিরিজ বা লিনোভো থিঙ্কপ্যাড, থিঙ্কবুক, ইয়োগা, ডেলের এক্সপিএস, হ্যাঁ ইনস্পিরন, এইচপি বললাম প্যাভিলিয়ন, এইরকম এসআরের সুইফট, এইরকম টাইপের ল্যাপটপ নেবেন, ঠিক আছে, যেগুলো পাতলা হয় এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু যে কোনো গেমিং ল্যাপটপ, যে কোনো উইন্ডোজ গেমিং ল্যাপটপের থেকে ভালো হয়, ঠিক আছে। কিন্তু যদি গেমিং ল্যাপটপ নেন তাহলে একদম যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের যেমন আরওজি বা লিজিয়ান বা এলিয়েনওয়্যার এরকম টাইপের, বা ধরুন ওমেন এইচপি ওমেন, যেটা হাইপার বুক, যে হাইপার এক্সের থেকে কোল্যাব করে এখন নতুন বানিয়েছে এইচপি, ঠিক আছে, হাইপার এক্স ওমেন যেটা বলছি ওইটা, এগুলোতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ হয়, মানে অতটা মানে একদম স্লিম যেগুলো লাইট ওয়েট হয় ওদের মতো হয় না, কিন্তু যেগুলো নর্মাল, যেগুলো বাজেট যে গেমিং ল্যাপটপ হয় যেমন আসুসের টাপ বা ডেলের জি সিরিজ বা লিনোভোর লক, এদের থেকে কিন্তু একটু বেটার হয়, ঠিক আছে। তো কিন্তু অতটা কিন্তু কোনো দিনই ম্যাক লেভেল বা যেগুলো থিন অ্যান্ড লাইট ল্যাপটপ ওদের লেভেলে কিন্তু কোনো দিন ব্যাকআপ পাবেন না, তার জন্য আমাদেরকে থিন অ্যান্ড লাইট ল্যাপটপই নিতে হবে। এবং গেমিং ল্যাপটপে যারা ইউজ করে তারা কিন্তু মেন প্রায়োরিটি কখনো ব্যাটারি থাকে না, তাদের মেন হচ্ছে পারফরমেন্স লাগবে, কারণ পারফরমেন্স পেতে গেলে কিন্তু ব্যাটারি কোনো মতেই ওই পারফরমেন্সটা দিতে পারবে না গেমিং ল্যাপটপে, যতক্ষণ না আপনি চার্জারের সঙ্গে কানেক্ট করছেন, মানে আপনাকে ডাইরেক্ট চার্জারের সঙ্গে লাগিয়ে ইউজ করতে হবে, তবেই কিন্তু আপনি ফুল পোটেনশিয়াল পাওয়ারটা আনলক করতে পারবেন, ঠিক আছে। তাহলে এক কথা যদি সামারাইজ করি, যদি আপনার মেন প্রায়োরিটি হয় গেমিং, এডিটিং বা হাই লেভেলের কাজ, তখন ওই গেমিং ল্যাপটপ তো নিচ্ছেনই, কিন্তু মনে রাখবেন তার ব্যাটারি ব্যাকআপ একদম ভালো হবে না, খুব জোর 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে থাকে, বা ফ্ল্যাগশিপগুলোতে 3 থেকে 3.5 বা 4 ঘন্টা অবধি যায়, ঠিক আছে। এরপরে যদি আপনি উইন্ডোজ ল্যাপটপ নেন এবং সেটা স্লিম লাইট বুক বা থিন বুক যেগুলো হয় ওগুলো যদি নেন আপনারা, তাহলে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নতুন একদম যদি হয় তাহলে 5 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা এরকম যায়। যেমন আমার একটা পুরোনো ডেলের ল্যাপটপ রয়েছে, সেটা সেকেন্ড হ্যান্ড এবং তার ব্যাটারি হেলথ 77%, তবুও সেটা থিন অ্যান্ড লাইট হওয়ার জন্য আমাকে 2 থেকে 3 ঘন্টা এবং কখনো কখনো 4 ঘন্টা কিন্তু ব্যাকআপ দিয়ে দেয় ইজিলি। এবং ওটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড ল্যাপটপ, যেগুলো থিন ল্যাপটপ মানে পাতলা স্লিম বুক, ওকে, তার জন্য ব্যাটারি ব্যাকআপটা এত ভালো। কিন্তু গেমিং ল্যাপটপে কিন্তু এই জিনিসটা মোটেও কিন্তু পাবেন না। আর লাস্ট হচ্ছে ম্যাকের বলার নেই কিছু, পুরো 1 ডেও টেনে নেয় ওই, যদি মানে মোটামুটি নর্মালি ইউজ করে, একটু হেভি ইউজ করলে ওই 8-9 ঘন্টা তো ইজিলি ব্যাকআপ দিয়ে দিবে, ঠিক আছে। তো তার জন্য যাতে মেন প্রায়োরিটি বারবার বলছি ব্যাটারি, তাহলে একদম ম্যাক নিন বা থিন ল্যাপটপ নিন উইন্ডোজের। আর গেমিং ল্যাপটপ নিলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন না। আর যেটা বললাম ওয়াট হাওয়ার দেখে নেবেন, যত বেশি ওয়াট হাওয়ার হবে তত আপনার ব্যাটারির সাইজটা বড় হবে এবং ব্যাটারি ক্যাপাসিটি ব্যাকআপ টাইম এগুলো কিন্তু সব বড় হবে। এটা কিন্তু আপনারা যে ল্যাপটপ নেবেন তার বক্সে এবং ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, হ্যাঁ, এছাড়াও যদি অফলাইনে নেন অফলাইনে আপনাদেরকে বলে দেবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথমে ব্যাটারিটা নিয়ে বললাম। এরপরে ব্যাকআপ টাইম ওটা আপনার ওখানে লেখা থাকবে, ব্যাটারি ব্যাকআপ যে টাইমটা যে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা, যেটা আমি বললাম কি থিন লাইট ল্যাপটপে কেমন হয়, গেমিং ল্যাপটপে কেমন হয়, ম্যাকে কেমন হয়, এটা আমি কিন্তু কভার করে দিয়েছি। এবার হচ্ছে চার্জিং টাইমটার জন্য একটা জিনিস লক্ষ্য করুন, এটা যেমন একটা এইচপির আমি একটা চার্জার নিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের জ্ঞান চার্জারগুলো কি টাইপ সি দেওয়া থাকে এবং এগুলো খুব কম্প্যাক্ট লাইট ওয়েট হয়, এবং যেগুলো ফ্ল্যাগশিপ কম্প্যাক্ট বুক ল্যাপটপ যেমন এইচপি যে ইনভে X360, প্যাভিলিয়ন, যে ফ্ল্যাগশিপ লেভেলে, বা ধরুন ডেলের এক্সপিএস, এরকম ল্যাপটপগুলো যেগুলো থিন অ্যান্ড লাইট ল্যাপটপ, বা লিনোভোর যে ইয়োগা, এরকম ল্যাপটপগুলোতে কিন্তু এরকম পাতলা ছোট চার্জার ইউজ করা হয়েছে, যেগুলো হচ্ছে জ্ঞান চার্জার, এখন নতুন ইউজ হচ্ছে, যেগুলো খুব কম্প্যাক্ট হয় এবং খুব জলদি ফাস্ট চার্জ করে দেয়। এবার যদি গেমিং ল্যাপটপ নেন এবং ম্যাকের জন্য এরকমই চার্জার ইউজ হয়, এরকম ছোটো ম্যাকের অ্যাপেলের চার্জার অফিসিয়ালি ম্যাক দেয়, ঠিক আছে। এবং যদি নেন গেমিং ল্যাপটপ তো সেক্ষেত্রে কিন্তু ওয়াটটা অনেক বেড়ে যাবে। এটা যেমন 65 ওয়াটের ছিল, এবং এটা যদি দেখেন এটা হচ্ছে একটা আসুসের গেমিং ল্যাপটপের চার্জার, যেটার ওয়াটেজ একবার দেখে নিন 180 ওয়াট। কেন 180 ওয়াট? কেন এখানে শুধু চার্জারটা ফাস্ট চার্জিংয়ের জন্য দেওয়া হয় না, ওই জিপিইউ এবং সিপিইউ সেটাকে ফুল পোটেনশিয়ালে চালাবার জন্য যে কারেন্টটা, যেটাকে আমরা ডিসিতে কনভার্ট করে ল্যাপটপে যেটা পাঠায়, ব্যাটারিটাকেও চার্জ করে প্লাস আমাদেরকে র পাওয়ারটাও দেয়, তার জন্য হাই ওয়াটের চার্জার লাগে। যেমন 180 ওয়াট, তারপরে এর থেকেও বেশিও হয়, 150 ওয়াট হয় 180, তারপরে 240 ওয়াট,
250 ওয়াট যেমন নেবেন, যেমন ল্যাপটপে যেমন যে কোম্পানি যেমন দিবেন সেটার উপর ডিপেন্ড করছে আপনার স্পেক্সের উপর, কীরকম প্রসেসর কী জিপিইউ লাগানো আছে সেই উপর। যেমন মনে করুন একটা 3050 ল্যাপটপের জন্য 180 ওয়াট বা 200 ওয়াট এনাফ। যদি 2050 ল্যাপটপ হয় তাহলে 150 ওয়াট। এবার যদি 4050 ল্যাপটপ হয় তাহলে সেক্ষেত্রে অ্যাবাভ 200 ওয়াট। এবং যদি 5050 হয় সেক্ষেত্রে 240 250 এরকম হয়ে থাকে, সেটা কোম্পানি ওয়াইজ নিজেরা বেছে দেয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়াটেজ। এটা শুধু ফাস্ট চার্জিংয়ের জন্য নয়, মনে করুন না যে আপনি এটা মনে করুন এই 65 ওয়াটের যে চার্জারটা, এখানে যদি আপনি 100 ওয়াট বা 120 ওয়াটের চার্জার লাগিয়ে দেন সেটা ফাস্ট চার্জ করবে কখনোই না। যে ল্যাপটপটা যতটা ক্যাপাসিটির চার্জিং সাপোর্ট করে সে ততটাই সাপোর্ট করবে, এর থেকে কিন্তু বেশি সাপোর্ট কখনোই করবে না। এটা অনেকটা ফোনের মতোই সেম জিনিসটাই, যে একটা ফোন মনে করুন 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে, কিন্তু আপনি লাগিয়ে দিলেন এটা 80 ওয়াটের চার্জার দিয়ে ফাস্ট চার্জ হবে ভাবছেন, কখনোই হবে না। যতটা ক্যাপাসিটি ফোনে সেট করা আছে ততটা স্পিডেই চার্জ হবে, এর থেকে বেশি স্পিডে কিন্তু চার্জ হবে না। সেম কিন্তু প্রক্রিয়া ল্যাপটপে ইউজ হয়, তবে আপনার গেমিং ল্যাপটপের চার্জারগুলো একটু বড় হয়, ভারী হয় এবং ওয়াটেজটা একটু বেশি হয়, যেহেতু জিপিইউ এবং সিপিইউ দুটোকে কিন্তু সাফিসিয়েন্ট পাওয়ার দিতে হবে, নাহলে কিন্তু তারা ফুল পোটেন্সিয়ালে চলবে না। তো এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের যে বিষয়টা, চার্জার এবং চার্জিংয়ের যে বিষয়টা সেটা বললাম। এবারে আসছি হচ্ছে আমরা পোর্টসের দিকে। এবারে পোর্টস হচ্ছে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। পোর্টস আপনারা যেমন আপনাদের ইউসেজ হবে সেই অনুযায়ী আপনারা পোর্টস নেবেন। যেমন এখনকার দিনে বর্তমানে যদি ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে যেগুলো থিন ল্যাপটপ হয়, একদম পাতলা ল্যাপটপ, যেমন ম্যাকে তো ইউএসবি পোর্ট এখন দেয় না, ম্যাকবুকগুলোতে শুধু থান্ডারবোল্ট টাইপ সি এগুলোই পাবেন। ঠিক আছে, আর কিন্তু আর এইচডিএমআই মনে হয় দেয় না আমি ঠিক মনে নেই, এইচডিএমআই মনে হয় থাকে না, থান্ডারবোল্ট টাইপ সি এগুলোই থাকে। ওকে, তো এটা শুধু টাইপ সি এখন অ্যাপেল দিচ্ছে। এরপর যদি একটু থিন ল্যাপটপ আসে, উইন্ডোজের যে থিন ল্যাপটপ, যেগুলো আপনাদের নোটবুক টাইপের যে ছোটো ল্যাপটপগুলো হয়, লাইট ওয়েট যে ল্যাপটপগুলো হয়, সেগুলোতে আমরা মোটামুটি এখনকার দিনে পেয়ে যাবেন হচ্ছে এইচডিএমআই পাবেন, থান্ডারবোল্ট থাকে, টাইপ সি পোর্ট থাকে এবং তার সঙ্গে 3.5 mm জ্যাক পাবেন এবং ইউএসবি পোর্ট হবে পাবেন। এর থেকে বেশি কিন্তু আর পাবেন না। ঠিক আছে, কেননা থিন অ্যান্ড লাইট ল্যাপটপে কিন্তু কি বাদ দেয়, তাহলে ইথারনেট পোর্ট বাদ দিয়ে দেয়। ঠিক আছে, তারপরে ভিজিআর ডিভিআই এগুলো তো বহুত পুরোনো ল্যাপটপে ইউজ হতো, মানে যেগুলো কোর i3 i5 i7 যেগুলো সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন, বা এএমডি যে এ সিরিজে বসে, মানে অনেক পুরোনো যে ল্যাপটপগুলো আগে যেগুলো মোটা ল্যাপটপ আসতো ওগুলোতে ইউজ হতো। এখন ভিজিআর ডিভিআই পোর্ট কিন্তু এখন দেখতে পাবেন না। যদি কোনো পুরোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেন তখন হয়তো আমাদের ভিজিআর ডিভিআই এই পোর্টগুলো আপনারা দেখতে পাবেন। নতুন কোনো ল্যাপটপে কিন্তু এই দুটো পোর্ট কিন্তু দেখতে পাবেন না। এবং কিছু ল্যাপটপে তো এখন মাইক্রো এসডি কার্ডটা উঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিছু ল্যাপটপ আছে যেগুলোতে আমরা মাইক্রো এসডি কার্ড বা যেগুলো বড় ক্যামেরার যে কার্ডগুলো লাগানো যে সাপোর্ট সেটা এখনও দিচ্ছে, থিন লাইট বলুন বা গেমিং ল্যাপটপে বলুন সেগুলোতে দেয়, কিন্তু ওইটাও কিন্তু আস্তে আস্তে তুলে দিচ্ছে, যেহেতু এখন কার্ড রিডার অনেকে ইউজ করে। ঠিক আছে, ল্যাপটপের এই পোর্টটা কিন্তু অনেকেই ইউজ করে না, আমি যতদূর দেখেছি। এবারে আসি গেমিং ল্যাপটপে মোটামুটি সবগুলোই থাকে, শুধু ভিজিএ এবং ডিভিআই পোর্ট থাকে না, বাকি সবগুলোই থাকে। এইচডিএমআইও থাকে, থান্ডারবোল্টও থাকে, ডিপি পোর্টও থাকে। ঠিক আছে, ডিপি অথবা এইচডিএমআই এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে। ঠিক আছে, দুটো পোর্ট কিন্তু থাকবে না, একটা যে কোনো থাকবে, ডিপি বা এইচডিএমআই। ইথারনেট পোর্ট থাকে, ঠিক আছে, টাইপ সি পোর্টও থাকে, আচ্ছা, তারপরে ইউএসবি পোর্ট তো থাকে এবং 3.5 mm অডিও জ্যাক থাকে। এবারে কিছু জিনিস এখানে জানার আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে, যেমন এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই বিভিন্ন রকম জেনারেশন থাকে, যেমন এইচডিএমআই 1.4 2.0 2.1 যেমন নেবেন সেই অনুযায়ী আপনাদের স্পেক্সটার পাওয়ারটা বাড়বে। যেমন মনে করুন আপনার ল্যাপটপে আছে 1.4 এইচডিএমআই ভার্সন 1.4 বা ডিপি 1.4। ঠিক আছে, তো সেটাতে কি হয় না, আমাদের যে ডিসপ্লে যদি কোনো ডিসপ্লে এক্সটার্নালি লাগান লাইক টিভি বা মনিটর, সেক্ষেত্রে আমাদের ম্যাক্স 1080p 60 হার্টস এবং 4K 30 হার্টস অবধি সাপোর্ট করে। ঠিক আছে, কিন্তু যদি এটা একটু আপার ভার্সন যদি ল্যাপটপ পোর্টটা হয়, যেমন ধরুন এইচডিএমআই 2 লাগানো আছে, মনে করুন এইচডিএমআই 2 লাগানো আছে, সেক্ষেত্রে আপনার 1080p 240 হার্টস এবং ম্যাক্স 1080pতে এবং 4K 60 হার্টস অবধি সাপোর্ট করে। এরপরে যত আপনি জেনারেশন বাড়াবেন তত কিন্তু বাড়তে থাকবে। এরপরে যেটা ডিপি পোর্টের সেম একই কেস, যত যেমন জেনারেশন বাড়াবেন তত কিন্তু আপনার যে আউটপুটটা, যেটা আপনি মনিটরের যত হার্টসে মনিটর লাগাবেন বা যত আর কি রেজুলিউশনে মনিটর লাগাবেন তত কিন্তু সাপোর্টটা কিন্তু তত হাই হয়ে যাবে। যেমন 1080p 2K 4K, তারপরে যেগুলো রিফ্রেশ রেট হয় 100 হার্টস 120 হার্টস 240 হার্টস, এগুলো যেমন জেনারেশনে যেমন নেবেন সেরকম কিন্তু আরও নাম্বার যত বাড়বে তত কিন্তু আপনাদের যে স্পেক্সগুলো সেটা কিন্তু বাড়বে। এরপরে এখানে আরেকটা জিনিস যেটা কনফিউজিং হয় সেটা হচ্ছে থান্ডারবোল্ট এবং টাইপ সি দুটো কিন্তু আলাদা। থান্ডারবোল্ট একটা ইন্টারনাল টেকনোলজি, যেটা যেটাগুলো আমাদের পিডি চার্জিং, যেগুলো টাইপ সি চার্জিং সাপোর্ট করে। ঠিক আছে,
কিন্তু মনে রাখবেন টাইপ সি কিন্তু টাইপ সি চার্জিং, টাইপ সিতে যে ইউএসবি সি পোর্ট সেগুলো কিন্তু চার্জিং সাপোর্ট করে না। যেমন আমার কাছে যে ল্যাপটপটা রয়েছে ডেলের ল্যাটিটিউড 5400, সেটাতে থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে, টাইপ সি পোর্ট দেওয়া নেই, ঠিক আছে। কেন? কারণ একেবারে সুবিধা কি দেখুন, টাইপ যদি থান্ডারবোল্ট দেওয়া থাকে তাহলে সব থেকে বেস্ট, কারণ ওই থান্ডারবোল্ট পোর্ট দিয়ে আপনি কিন্তু ডিসপ্লেও নিতে পারবেন, আবার তার সঙ্গে পাওয়ার ডেলিভারিও করতে পারবেন, আবার তার সঙ্গে আপনার ফাস্ট ডাটা ট্রান্সফারও করতে পারবেন, সব কিছু করতে পারবেন। কিন্তু ইউএসবি সিতে কিন্তু সেটা নয়। ইউএসবি সি এবং এর যে স্পিড, থান্ডারবোল্টের যে স্পিড, এটা সি এর থেকে কিন্তু অনেক সময় বেশি হয়। এবং যে ইউএসবি সি সেটাতে কিন্তু আপনি কোনো পাবেন না, মানে চার্জিং সাপোর্ট কিন্তু পাবেন না। যেমন গেমিং ল্যাপটপে দেখবেন টাইপ সি পোর্ট থাকে, কিন্তু ওটা থান্ডারবোল্ট কিন্তু হয় না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ টাইপ সি গেমিং ল্যাপটপে টাইপ সি চার্জার ইউজ হয় না সাধারণত। যেগুলো মোটা পিনে চার্জার হয়, কারণ ওগুলো তো হাই ওয়াটের চার্জার হয়, সেগুলো কিন্তু টাইপ সি এখনও সাপোর্ট দেয় না। হয়তো ভবিষ্যতে আসতে পারে সেরকম টেকনোলজি, তখন হয়তো ইউএসবি সিতেও চার্জিং সাপোর্ট চলে আসে। তবে কিন্তু এই দুটো হচ্ছে মেন ডিফারেন্স, যে থান্ডারবোল্ট যেটা সেটা একটু টাইপ সি এরই একটু আপগ্রেডেড ভার্সন এবং একটু প্রিমিয়াম ভার্সন, যেগুলো দামি দামি যেগুলো থিনের লাইট ল্যাপটপ যেগুলো হয়, ডেলের এক্সপিএস সিরিজ, ল্যাটিটিউড সিরিজ এবং এইচপি যে প্রো বুক, প্যাভিলিয়ন, এগুলোতে কিন্তু থাকে, ঠিক আছে। আর ভিজিআর ডিভিআই নিয়ে কিছু বলছি না, কারণ এটা তো দেখার কিছু নেই, এটা অনেকেই জানে এবং এটা এখনও আজকাল আর কোনো ল্যাপটপে আর আসে না, ঠিক আছে। ইথারনেট পোর্টটাও ধীরে ধীরে এখন কিন্তু বাদ দিয়ে দিচ্ছে। ইথারনেট পোর্টটা বাদ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে এখন এই যে ইউএসবি অ্যাডাপ্টার মার্কেটে চলে আসছে বিভিন্ন রকম টাইপ সি ইউএসবি অ্যাডাপ্টার, সেখানে কিন্তু ইথারনেট লাগিয়ে ইউএসবি টাইপ সি পোর্টে লাগিয়ে আর কি ইথারনেট ইউজ করতে পারছে। তার জন্য আর কি এখন ইথারনেট পোর্টটাও ধীরে ধীরে যেগুলো স্লিম অ্যান্ড লাইট ল্যাপটপ সেগুলো থেকে কিন্তু উঠে যাচ্ছে। শুধুমাত্র এখন কিছু কিছু নর্মাল একটু যেগুলো সামান্য থিকনেসটা একটু মোটা বা যেগুলো গেমিং ল্যাপটপ সেগুলো থেকে ইথারনেট পোর্ট দিচ্ছে। বাকিগুলো এখন যদি বলুন ম্যাকবুক বা যেগুলো একদম প্রিমিয়াম লেভেলের যেগুলো স্লিম বুক উইন্ডোজের, সেগুলোতে কিন্তু ইথারনেট পোর্ট থাকে না, ঠিক আছে। আর যদি নাও থাকে কোনো টেনশন নেই, বলে দিলাম যেটা অ্যাডাপ্টার আছে, অ্যাডাপ্টার কিনে আপনি কিন্তু টাইপ সিতে লাগিয়েও কিন্তু ইথারনেট ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবার আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ইউএসবি এ পোর্ট, বা যেটাকে আমরা নর্মাল ইউএসবি পোর্টও বলে থাকি। এটা দিলে তবে বিভিন্ন জেনারেশন আছে, লাইক ইউএসবি 2, ইউএসবি 3, 3.1, 3.1 জেন 2, 3.2, 3.2 জেন 1, বিভিন্ন রকম জেনারেশন আছে। যত হাই জেনারেশন যাবে তত কিন্তু আমাদের ডাটা ট্রান্সফার যে স্পিড সেটাও কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। এটা নর্মাল ইউএসবি পোর্ট, যেখানে আমি কিবোর্ড, মাউস, এসএসডি, প্রিন্টার যা খুশি লাগাতে পারেন, যে কোনো জিনিস। তবে যদি আমরা স্পিড চান তাহলে দেখবেন ইউএসবি জেনারেশনটা একটু হাই দিকে নেবেন। আমরা ল্যাপটপে কেনার আগে দেখে নেবেন যে আপনার ইউএসবিতে কোন জেনারেশন আছে এবং সেই জেনারেশন ইউএসবি ম্যাক্স কতটা আর কি রিড রাইট সাপোর্ট করে। এক্সটার্নাল যে ডিভাইস লাগাবেন লাইক এসএসডি বা এইচডিডি যেটা লাগাবেন সেটাতে কতটা আর কি ইনপুট আউটপুট দিতে পারবে, ঠিক আছে। মানে রিড রাইট স্পিড কেমন সেটা কিন্তু ওই ইউএসবি জেনারেশনটার উপর নির্ভর করে। অনেক সময় আমরা এক্সটার্নাল এসএসডি লাগিয়ে নিই এই ইউএসবি পোর্টে, কিন্তু স্পিড পায় না। তার কারণ হচ্ছে এটাও দেখতে হবে যে ইউএসবি যে পোর্টটাতে আপনি লাগিয়েছেন সেটা কোন জেনারেশন, ইউএসবি 2 না ইউএসবি 3 না 3.1 না 3.2, এগুলো কিন্তু দেখে নিতে হবে। এবারে লাস্টে আছি অডিও, যেটা সেটা হচ্ছে আপনার 3.5 অডিও জ্যাক। এটা এখন মোটামুটি টাইপ মানে থিনার লাইট বুক বলুন বা উইন্ডোজ যে গেমিং ল্যাপটপ বলুন সবগুলোতে এখন দিচ্ছে, ঠিক আছে। তবে আমার মনে হয় ভবিষ্যতে এটাও কিন্তু বাদ দিয়ে দেবে, কারণ এখন যে অ্যাডাপ্টারগুলো বেরিয়েছে সেই অ্যাডাপ্টারগুলোতে কিন্তু এখন এই 3.5 অডিও জ্যাক এর সাপোর্ট কিন্তু দিয়ে দিচ্ছে। তার জন্য আমার মনে হয় যে এটাও কিন্তু ধীরে ধীরে এটা শেষ হয়ে যাবে। তাহলে আমি ডিটেলে ল্যাপটপের যে পোর্টস সেগুলো সম্পর্কে বলে দিলাম। যেমন আপনার নিড সমস্ত কিন্তু আগে গুগল বা এআইকে জিজ্ঞেস করবেন, তারপরে দেখবেন ওই যে ল্যাপটপটা নিচে সেখানে আপনার প্রয়োজন মতো যে পোর্টগুলো আছে কিনা সেগুলো দেখবেন। থান্ডারবোল্ট টাইপ সির মধ্যে কি পার্থক্য, এইচডিএমআই ডিপির মধ্যে কি পার্থক্য, তারপরে ইউএসবি যে পোর্টগুলো ছিল জেনারেশন কি, ইথারনেট পোর্টের কি গুরুত্ব, মাইক্রো এসডি কার্ড স্লট আছে কিনা, এগুলো কিন্তু আমি সমস্ত কিন্তু ডিটেলে বলে দিলাম, ঠিক আছে। তো এবারে চলে আসছি, পোর্টগুলো আমি সম্পূর্ণ কমপ্লিট বলে দিলাম। এরপরে আরও এক্সট্রা জানতে হলে কেমন কোনটার কি স্পিড, কোনটা আপনার জন্য পারফেক্ট, সেটা আপনি এবারে এআইতে জিজ্ঞেস করে নেবেন বা গুগলে লিখে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন যে কোনটার কি স্পিড। এটাকে বলতে গেলে এবার যদি এগুলো আমি বলতে যে কোনটার কি স্পিড, তাহলে কিন্তু আরও অনেকটা সময় চলে যাবে। যতটা আমার সম্ভব ডিটেলসে দেওয়া সেটা কিন্তু আমি ডিটেলসে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলে আসি একটা খুবই হাইলাইটিং বিষয়, যেটা হয়তো আমার আগে বললে ভালো হতো বাট কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে র্যাম এবং এসএসডি নিয়ে, ঠিক আছে। এবার দেখুন র্যামের বিভিন্ন রকম টাইপ হয়। একদম যে স্টার্টিং থেকে রেখে এইচডি এবং ডিডিআর এই দুটো বাদ দিয়ে আমরা দেবো, কারণ এগুলো প্রায় উঠে গেছে এবং ডিডিআর 2টাও বলতে গেলে উঠে গেছে। মার্কেটে এখন DDR3, DDR4 এবং DDR5 এবং জলদি DDR6ও চলে আসবে। তবে এখন যা র্যাম ক্রাইসিস চলে তার জন্য একটু হয়তো লেট হতে পারে DDR6 লঞ্চ হতে।
তবে DDR3 4 এবং 5 এইটা কিন্তু এখন মার্কেটে রয়েছে। এবার DDR3 ল্যাপটপ যেগুলো একটু পুরোনো, যেগুলো আপনি যদি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেন বা যদি কারো পুরোনো ল্যাপটপ নেয় যেগুলোতে আপনার সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন থাকে ল্যাপটপের সিপিইউ, সেক্ষেত্রে DDR3 পাবেন। যদি 8 জেনারেশন বা তার থেকে যদি উপরে কিছু থাকে তাহলে DDR4 পাবেন। এবং যদি 13 বা 14 জেনারেশন যদি কোনো সিপিইউ লাগানো থাকে ল্যাপটপে তাহলে DDR5 র্যাম পাবেন। ঠিক আছে, এবারে প্রত্যেকটা র্যাম অনুযায়ী প্রত্যেকের র্যামের স্পিড কিন্তু আবার আলাদা হয়। যেমন যদি আমি এখানে চারটা লক্ষ্য করি, যেটা DDR2, যেটা 2টা বলছি, আমি 3 থেকে বলছি। 3 এর যে ম্যাক্সিমাম ক্লক স্পিড সেটা 800 মেগাহার্টজ। এবার এর উপরেও হয় DDR4 এর 1600 মেগাহার্টজ, এবার অনেক বেশি হয়ে যায়। যেমন আমার কম্পিউটারে 3200 মেগাহার্টজের র্যাম লাগানো আছে, সেটা কিন্তু DDR4। এটা আমি লোয়েস্ট গুলো বলছি, ঠিক আছে। তবে DDR5 সেটা হচ্ছে 4800 মেগাহার্টজ, এরপরে এর উপরেও যায়, ঠিক আছে। DDR5টা সব থেকে নতুন টেকনোলজি, যেটা 2020-তে ইনভেন্ট হয়েছে, মাত্র 6 বছর হয়েছে, এবং DDR6ও খুবই জলদি লঞ্চ হয়ে যাবে। তাহলে অবশ্যই ল্যাপটপ কেনার আগে দেখে নেবেন যে আপনার ল্যাপটপে কোন টাইপের মেমোরি আছে এবং তার যে ক্লক স্পিড সেটা কতটা। এবারে আপনার মানে ল্যাপটপে কটা র্যাম স্লট আছে, কটা ইউজ হয়েছে এবং কী ধরনের র্যাম টাইপ রয়েছে সেটা জানার জন্য কি করবেন না, আপনি গুগল করে দেখতে পারেন, ঠিক আছে। বা যদি ল্যাপটপটা আপনি অফলাইনে কিনতে যান, অফলাইনে যদি শোকেস করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এবার কী করবেন না, উইন্ডোজ তো ইনস্টল থাকবে, সেখানে টাস্ক ম্যানেজারটা ওপেন করবেন। টাস্ক ম্যানেজারটা ওপেন করার পর পারফরমেন্স সেকশনে যাবেন। পারফরমেন্স সেকশনে যাওয়ার পর বা যদি কোনো ইউটিউবারও এরকম করে দেখা তাহলে তারটা দেখলেও কিন্তু হবে। এখানে চলে আসবেন সিপিইউ এবং চলে আসবেন নিচে থাকবে মেমোরি। মেমোরিতে দেখুন এখানে লেখা আছে কি না 16GB DDR5, তার মানে কি আমার এই ল্যাপটপটিতে DDR5 16GB র্যাম লাগানো আছে। এবং এখানে যদি লক্ষ্য করেন স্লটস ইউজ 1 of 2, মানে একটা স্লট ইউজ হয়েছে, আর একটা স্লট কিন্তু খালি গেছে। এবং আমার ল্যাপটপের যে স্পিড মানে যেটা ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 4800 মেগাহার্টজ, যেটা হচ্ছে DDR5 যে র্যাম স্পিড, যেটা আমি বললাম নাকি, দেখুন 4800 মেগাহার্টজ এই ক্লক স্পিডের কি র্যাম লাগানো আছে। এরপরে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কিছু কিছু আমি দেখেছি ল্যাপটপ ব্র্যান্ড কি করছে এখন, যে মনে করুন 16GB র্যাম আছে, এবার 16GBর মধ্যে আপনার সোল্ডার করা আছে, মানে ল্যাপটপে কিন্তু ভিতর থেকে একদম সোল্ডারিং মানে চিটানো আছে, ধরে নিন এটা গ্লু দিয়ে চিটানো আছে, ঠিক আছে। মনে করুন সোল্ডার করা মানে অ্যাকচুয়ালি সোল্ডারিং করে পুরো বসে যাওয়া, যেটাকে আপনি খুলতে পারবেন না, কোনো মতো চেঞ্জ করতে পারবেন না। একবার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি ফেলে দিতে হবে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে। বা যদি খুব ভালো কোনো টেকনিশিয়ান পান তাহলে তারা যদি পারে তাহলে ওই বাইপাস করে র্যামটাকে কোনো মতো খুলে অন্য একটা র্যাম ফিক্সড করতে পারবে। এবং যদি ওই ল্যাপটপের স্লটটা যদি খারাপ হয়ে যায় র্যামের, তাহলে হয়তো ওই স্লটটা আপনি ইউজই করতে পারবেন না, আর একটা মাত্র একটি স্লট ফাঁকা থাকবে। তাই অবশ্যই যখন ল্যাপটপ নেবেন একটা জিনিস কিন্তু অবশ্যই দেখে নেবেন যে ল্যাপটপের যে র্যাম লাগানো আছে, যেগুলো এখন দেখছি, যেগুলো বিশেষ করে স্লিম অ্যান্ড লাইট বুক যেগুলো হয়, যেগুলো যেমন ভিভো বুক দেখলাম, আসুসের ভিভো বুকের কিছু মডেল আমি দেখছি যে সেখানে যে স্লটগুলো সেগুলো একটা দিকে শোল্ডার করা আছে আর একটি স্লট ফাঁকা আছে। এটা কিন্তু খুবই রিক্সি, এবং লিনোভোর ক্ষেত্রে জিনিসটা দেখেছি, বিশেষ করে আসুস, লিনোভো, এমএসআই, এসআর বলবো না, এসআর অতটা হয় না, এই লিনোভো, আসুস এবং এমএসআই এর এই কিছু যেগুলো থিন অ্যান্ড লাইট ল্যাপটপ যেগুলো কিছু বানায়, এমএসআই মনে হয় লাইট ল্যাপটপ বানায় না, গেমিং ল্যাপটপই বেশি বানায়। তবে লিনোভো এবং আসুসটা আমি নিজের চোখে দেখেছি যে তারা যে থিন অ্যান্ড লাইট যে ল্যাপটপগুলো বানায় সেগুলোর র্যাম কিন্তু সোল্ডার করা থাকে, ঠিক আছে। ল্যাপটপের র্যামগুলো একটা কিন্তু 8GB, মনে করুন 16GB র্যাম আছে, 16GBর মধ্যে আপনি 8GBটা দেখবেন সোল্ডার করা আছে, আর একটা 8GB কিন্তু র্যাম লাগানো আছে। তাহলে আপনার এক্সপান্ডেবল যদি করতে চান ভবিষ্যতে, ওই 8GBটাকে সম্পূর্ণ খুলে 16GB লাগাতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে ল্যাপটপ যখন নেবেন তখন অফিসিয়াল ওয়েবসাইটে বা অফলাইন স্টোরে যদি নিতে চান তাহলে অফলাইন স্টোরে এবং কনফার্ম করে নেবেন যে এটাতে কোনো সোল্ডার ল্যাম্প লাগানো আছে কি না। যেগুলো সোল্ডারিং করা র্যাম এরকম ল্যাপটপ কিন্তু কখনো নেবেন না, কোনো আপনি ভবিষ্যতে কোনো বাড়াবার কোনো উপায় নেই, ঠিক আছে। কোনো বাড়াবার উপায় নেই, খুবই বিপদে পড়বেন যদি ওই র্যামটাই খারাপ হয়ে যায়, ওটা কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, পুরো মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। এই জিনিসটা বারবার বলছি, অবশ্যই দেখে নেবেন। যদি ইউটিউবে কোনো টিয়ার ডাউন ভিডিও পান বা গুগলে যদি তাদের ওয়েবসাইটে মেনশন করেন বা তাদের হেল্পলাইন নাম্বারে একবার কল করে জিজ্ঞেস করতে পারেন যে ব্র্যান্ডের আপনি ল্যাপটপ নেবেন, তাদের সেম ল্যাপটপটি কাস্টমার কেয়ারে ফোন করবেন এবং তার মডেল সম্পর্কে জানবেন, মডেলটা বলবেন, তারাই হয়তো বলে দিবে যে আপনার
এই র্যাম যে ল্যাপটপটা আমি নিয়েছি সেখানে শোল্ডার র্যাম ইউজ হয়েছে না নর্মাল দুটো স্লট ইউজ হয়েছে। এটা কিন্তু গেমিং ল্যাপটপে হয় না, বেশিরভাগ গেমিং ল্যাপটপে দুটো স্লট থাকে এবং শোল্ডার করা থাকে না, সব দুটো কিন্তু স্লটে আপগ্রেড করা যায়। ঠিক আছে, এরপরে যদি এমন মনে করুন যে আপনি এই ল্যাপটপটা যে উদাহরণ দিচ্ছি, এটাতে যেমন একটা 16 GB সিঙ্গেল স্লট ইউজ হয়েছে, এরপরে অনেক সময় দেখা যায় 8+8 ইউজ করে, যেটা আমি শোল্ডারের কথা বলছি না, দুটো স্লটে আপনি আপগ্রেড করতে পারবেন। কিন্তু কি হয় যে যদি 8+8 লাগানো থাকে তাহলে দুটো র্যাম স্টিকই কিন্তু ফেলা যাবে। যদি আপনি আপগ্রেড করতে চান তাহলে 16+16 32 করতে হবে, তখন কিন্তু সম্পূর্ণ নতুন দুটো 16 GB স্টিক কিনতে হবে, তাহলে আপনার সেক্ষেত্রে দাম অনেক বেশি লাগবে, এবং এখন এমনিতেও অনেক দাম বেশি চলছে র্যামের। তো যদি এরকম হয় যে 16 GB একটা সিঙ্গেল স্টিক যদি লাগানো থাকে, তাহলে ভবিষ্যতে আরেকটা শুধু 16 GB স্টিক লাগালেই 32 GB অনায়াসে হয়ে যাবে। হ্যাঁ, তবে এখন ডুয়েল চ্যানেলের যে স্পিডটা, ডুয়েল চ্যানেলের যে এক্সপিরিয়েন্সটা, সেটা হয়তো পাবেন না, কারণ ডুয়েল চ্যানেল হতে গেলে 8+8 লাগাতে হয়, আর ডুয়েল চ্যানেল লাগানো এবং সিঙ্গেল চ্যানেল লাগানোর মধ্যে একটু ডিফারেন্স আছে। ডুয়েল চ্যানেলে একটু পারফরমেন্সটা ভালো পাবেন, আমি জানি, মানছি ওটা, কিন্তু যদি সেফ সাইড এবং ফিউচার প্রুফ যদি জানতে চান, যে কোনটা থাকতে চান একদম ভালো হবে, যে ফিউচার প্রুফ যেন হয়, সেক্ষেত্রে বলবো আমি 16+16 যেন করা যায়, মানে একটা স্লটে 16 GB থাকুক, ভবিষ্যতে একটা স্লটে 16 GB লাগালে 16+16 32 GB আপনার ডুয়েল চ্যানেল র্যাম হয়ে যাবে। ঠিক আছে, এইটাই কিন্তু অবশ্যই দেখবেন, আমি এটি সব থেকে বেস্ট মনে করি, যে একটি সিঙ্গেল স্লটে 16 GB লাগানো থাকুক এবং আরেকটা স্লটে আপনি ভবিষ্যতে 16 GB লাগাতে পারবেন, এবং এটা হচ্ছে বেস্ট কনফিগারেশন। এবং এখনকার দিনে দাঁড়িয়ে কম করে বলছি, যে কোনো ল্যাপটপ নিন, কম করে 16 GB র্যাম এবং 512 GB SSD কিন্তু মাস্ট। যেমনই নর্মাল কাজ করুন, 16 GB র্যাম এবং 512 GB SSD কিন্তু লাগবে। তাছাড়া দেখবেন দুদিন ছাড়া ছাড়া আপনার মাল্টিটাস্কিংয়ে প্রবলেম আসবে, সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে, ক্র্যাশ হবে, স্টোরেজের সমস্যা আসবে। তার জন্য কম করে বুঝে 16 GB র্যাম এবং 512 GB SSD কিন্তু লাগবে। আশা করি এই র্যামের যে পার্টটা বললাম, যে র্যামের যে বিভিন্ন টাইপ রয়েছে, তাদের স্পিড কি, তারপরে শোল্ডার র্যামের যে বিষয়টা বললাম, যে শোল্ডারে করা র্যাম দিয়ে ল্যাপটপ অ্যাভয়েডই করুন, যতই ভালো সুবিধা দিক, যতই লাইট ওয়েট হোক। যদি র্যাম আপগ্রেড করা যায় তবেই ওই ল্যাপটপটা নেবেন। মনে করুন একটা সোল্ডারিং করা আছে, একটা ফাঁকা আছেন, তাও কিন্তু নেবেন না। সোল্ডারিং করা র্যাম দেওয়া ল্যাপটপ এগুলো অ্যাভয়েড করবেন, প্রচুর কিন্তু হেনস্থা হবেন। যদি ভবিষ্যতে কোনো র্যাম খারাপ হয় না, পুরো মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, অনেক খরচা হবে। আমি বারবার বলছি যদি কথাটা, যে 16 GB মানে 16 GB নয়, যে কোনো 16 GB হোক, 8 GB হোক, যাই হোক, সোল্ডারিং করা র্যাম দেওয়া ল্যাপটপ নেবেন না। বারবার বলছি একটা কথা, সোল্ডারিং করা র্যাম ল্যাপটপ অ্যাভয়েড করবেন। হ্যাঁ, এই দরকার হলে আপনি 8+8 দিয়ে নেন, কিন্তু ওটা তো আপনি আপগ্রেড করতে পারবেন, এটা একটু ভাববেন। যদি মনে করুন এমন একটা ল্যাপটপ পেলেন যেটাতে ধরুন শোল্ডার র্যাম নয় কিন্তু 8+8 লাগানো আছে, আমি বলবো ওইটা নেন, ওইটা বেশি সেন্স বানায়। কেননা আপনি শোল্ডার করা র্যাম কিন্তু আপগ্রেড করতে পারবেন না, কিন্তু ওই যদি 8+8 16 GB লাগানো আছে, ভবিষ্যতে আরও যদি বাড়াতে চান তাহলে একটু দেরি হবে বা একটু সমস্যা হবে, কিন্তু বাড়াতে পারবেন। এবং যদি পরে প্রবলেমও আসে না র্যামে, আপনি ওটাকে খুলে নতুন একটা র্যাম লাগালে আবার কাজ করতে শুরু করবে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে না। তা আমি বারবার বলছি, র্যামের এই বিষয়টা কিন্তু মাস্ট মাথায় রাখবেন। র্যামের জেনারেশন যেগুলো টাইপ বললাম, DDR3 4 5 এগুলো, র্যামের স্পিড, ফ্রিকোয়েন্সি, ল্যাপটপের র্যামটা শোল্ডার যেন না করা থাকে, এবং স্লট যদি ফাঁকা থাকে, একটা সিঙ্গেল স্লটে যদি র্যাম লাগানো থাকে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, 16 GB যদি সিঙ্গেল স্লটে লাগানো থাকে তাহলে তো সব থেকে বেস্ট হয়। যেমন আমার ল্যাপটপে এই ল্যাপটপটায় যে কনফিগার করা আছে, এটা একদম বেস্ট। শোল্ডার র্যাম নেই, গেমিং ল্যাপটপ এটা, তার জন্য কোনো শোল্ডার র্যাম নেই, সিঙ্গেল চ্যানেল র্যাম লাগানো আছে 16 GB, এবং ভবিষ্যতে আমি আরেকটা 16 GB লাগিয়ে নিলে 32 GB আপগ্রেড করতে পারবো, কোনো প্রবলেম নেই। এবারে আসি এসএসডিটা কিন্তু অতটা সমস্যা হবে না। কেন না, এসএসডিটা যে বলছি, এসএসডি মনে করুন এটা আমার যেটা লাগানো আছে সেটা হচ্ছে 1 TB এসএসডি। 1 TB এসএসডি যদি নাও কিন্তু অ্যাফোর্ড করতে পারছেন, 512 GB এসএসডি কিন্তু কাজ হয়ে যাবে। এবারে কেন বলছি দেখুন, র্যাম কিন্তু আপনি এক্সটার্নালি ইউজ করতে পারবেন না, র্যাম কিন্তু আপনার দিকে ইন্টারনাল ল্যাপটপে লাগাতে হবে, কিন্তু এসএসডি কিন্তু আপনি এক্সটার্নালিও পরে ইউজ করতে পারবেন যদি স্লট নাও থাকে না। মনে করুন আমার এই ল্যাপটপে দুটো স্লট লাগানো আছে, মানে দুটো স্লট দিয়ে আছে এনভিএমির,
বাট মনে করুন ল্যাপটপটাতে আমার এইচপি ভিক্টাসের একটা উদাহরণ নিচ্ছি। এইচপি ভিক্টাসের দেখেছি যেগুলো বাজেট মডেলগুলো, সেগুলোতে আর কি সিঙ্গেল স্লট দেওয়া থাকে, সেখানে কিন্তু এক্সট্রা কোনো এনভিএমই স্লট থাকে না। কোনো প্রবলেম নেই, 512 GB যদি মডেলটাও নেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি একটা এক্সটার্নাল এসএসডি লাগিয়ে নেবেন, বা একটা ইন্টারনাল এসএসডি কিনে সেটাকে এনক্লোজারে লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু র্যামে তো ওই জিনিসটা পারবেন না। র্যামে কিন্তু ওটাই বললাম, র্যামটা এসএসডির থেকেও ডেঞ্জারাস জিনিস। যদি ভুলভাল ডিসিশন নেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম হবে। তাই এসএসডিটা আপনাদের অতটা প্রবলেম হবে না যদি 512 GBও নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এসএসডিরও বিভিন্ন জেনারেশন হয়, যেমন SATA এসএসডি, M.2 এসএসডি, NVMe এসএসডি। এবারে এখন বর্তমানে NVMe এসএসডি সব থেকে ফাস্ট, এবং নতুন যতগুলো ল্যাপটপ যদি কিনে থাকেন সেগুলোতে সব NVMe এসএসডি লাগানো থাকে, এবং তাতে বিভিন্ন জেনারেশন হয়, যেমন Gen 3, Gen 4, Gen 5, ঠিক আছে। এবারে আপনার যত জেনারেশন হাই হবে তত কিন্তু আপনাদের যে স্পিড, র্যাম রিড রাইটের যে স্পিড সেটাও কিন্তু বাড়বে। Gen 3, Gen 4 যত বাড়াবেন তত কিন্তু রিড রাইটের স্পিডও বাড়বেন। এবার একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, যেটা হয়তো আপনি দেখেন, মানে অনেকে খেয়াল করে না। আমার এই ল্যাপটপটাতে দুটোর বললাম এসএসডি স্লট আছে, একটা হচ্ছে M.2, দুটোই হচ্ছে NVMe স্লট, কিন্তু দুটোর দু রকম সাইজের লাগানো আছে। একটা হচ্ছে NVMe M.2 2280, একটা হচ্ছে 2230। দুটোর সাইজ কিন্তু আলাদা হয়। আমি জানি না আমার ল্যাপটপে কোনটা লাগানো আছে, 2280 না 2230। তবে যদি 2230 লাগানো থাকে তাহলে কিন্তু অতটা আমার টেনশন নেই, কারণ 2280 যে এসএসডিগুলো এগুলো মার্কেটে ইজিলি পাওয়া যায়। 2230 যেটা সেটা পাওয়া একটু ডিফিকাল্ট। আসুস টাওয়ার দেখেছি যে দুটো স্লটই এখন 2280 দিচ্ছে, যেটা খুবই ভালো, এবং এটা আমার খুব ভালো লেগেছে যেটা আসুস করেছে, যে দুটো স্লটই কিন্তু 2280 দিচ্ছে। তাহলে কি হবে না, ইজিলি পাওয়াও যাবে এবং এই প্রাইসটাও কিন্তু কম হবে, যেহেতু এগুলো বেশি পাওয়া যায় না। যেগুলো ছোট এসএসডি সেগুলো এখন বেশি পাওয়া যায় না। এই 2280 যেটা একটু মিডিয়াম সাইজের যে এসএসডি হয় এগুলো কিন্তু বেশি পাওয়া যায়। তাই দেখে নেবেন, যদি জানতে পারেন। এগুলো সব ডিপের কথা বলছি, কিন্তু চট করে জানা যায় না। যদি কোনো টিয়ার ডান ভিডিও পান, বা যদি কোনো অফিসিয়াল থেকে আমাদেরকে সাপোর্ট পান, কোম্পানি থেকে যদি বলে দেয় ডিটেলসে যে কোন কি এসএসডি লাগানো আছে, আমি জানি বলবে না তারা, অত ডিটেলস কিন্তু কোনো কোম্পানি কোনো টিমের কাছেই থাকে না, মানে যাদের কাস্টমার কেয়ারের কাছে বলছি। বাট তাও চেষ্টা করবেন জানার। আমি যেমন এই ল্যাপটপটা আমি ইউটিউবে ঘেটে এবং এআইকে জিজ্ঞেস করে জেনেছি যে এখানে দুটো স্লট আছে, M.2 2280, 2230। এবার আরও ভালো হয় যদি 2230 যদি মেন প্রাইমারি যদি 2230টা হয়, যেটা 1 TB এসএসডি লাগানো আছে, সেটা যদি 2230 হয় তাহলে আরও খুবই ভালো হয়। তাহলে আমি ইজিলি পরে বাড়াতে চাইলে 2280 দিয়ে একটা সিম্পল এসএসডি কিনে লাগালেও কিন্তু বেড়ে যাবে, মানে এক্সপ্যান্ড হয়ে যাবে স্লটটা। এছাড়াও কিন্তু আমি NVMe একটা এনক্লোজার কিনেও কিন্তু এক্সটার্নালিও লাগাতে পারি, কোনো প্রবলেম নেই। গেমিং ল্যাপটপে কিন্তু এগুলো সুবিধা, যে এক্সপ্যান্ডেবল যে জিনিসটা সেটা কিন্তু ইজিলি পারবেন। নর্মাল যে ল্যাপটপগুলো সেগুলো কিন্তু এত কিছু মানে এক্সপ্যান্ডেবল যে বিষয়টা, মানে এক্সপ্যান্ড করার যে বিষয়, সেটা কিন্তু অত অপশান পাবেন না, ঠিক আছে। পুরোনো যে ল্যাপটপগুলো আগে আসতো সেগুলোতে ছিল মিডিয়াম কম্প্যাক্ট হতো, মানে খুব বেশি পাতলাও না খুব মোটাও না, যেগুলো মিডিয়াম লেভেলের নোটবুকগুলো আসতো সেগুলোতেও মোটামুটি হার্ড ডিস্ক লাগানো যেত, এসএসডি লাগানো যেত, দুটো স্লট থাকতো, র্যামে দুটো স্লট থাকতো, তারপরে সোল্ডারিং করাও ছিল না, র্যাম দুটো স্লটই দিয়ে র্যাম আপনি বাড়াতে পারবেন। কিন্তু এখন যে কোম্পানি ওরা বার করছে, মানে স্লিম করতে গিয়ে এরকম কস্ট কাটিং করছে, যে এসএসডি স্লট দিচ্ছে না বা সোল্ডারিং এসএসডি করে দিচ্ছে, এর জন্য কিন্তু আর কি প্রবলেম হয়, মানে প্রবলেম ফেস করতে হয়। এটা আমি কিন্তু অনেকে দেখেই বলে না এই জিনিসটা, কিন্তু আমি আমার নলেজ থেকে বলছি এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। তাহলে আমার এখানে এসএসডি পার্টটাও কিন্তু এখানে কভার হয়ে গেল। এবার লাস্ট চলে আসছি আজকের ফাইনাল টপিক, যেটা সেটা হচ্ছে থার্মাল। ল্যাপটপের থার্মালও কিন্তু সমস্ত যে পার্টগুলো বলে ওরকম কিন্তু ল্যাপটপের থার্মালসগুলো কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি না, এখানে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ল্যাপটপের ডায়াগ্রাম, মনে হচ্ছে গেমিং ল্যাপটপে, হ্যাঁ গেমিং ল্যাপটপ ডায়াগ্রাম, যেখানে দেখতে পাচ্ছেন সিপিইউ এখানে, জিপিইউ এখানে, এবং দুটো কানেক্ট করা আছে। এখানে হচ্ছে হিট পাইপ, এবং এখানে কিন্তু ভেন্টিলেশন করা আছে। দেখুন, যত বড় এবং ভালো ভেন্টিলেশন হবে তত হিট কিন্তু কম হবে, ল্যাপটপটা ঠান্ডা থাকবে। যখন আপনি গেমিং করবেন বা হাই লেভেলে ভিডিও এডিটিং করবেন তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগে। মানে হিটিং যে আমাদের যখন হিট হয়, যেগুলো পাতলা হয়, যে ল্যাপটপগুলো থিক ল্যাপটপ হয় সেগুলো একটু হিট প্রবলেম আসে। কেন, তাদেরকে আমি দেখেছি সেখানে একটি ফ্যান থাকে,
একটি মাত্র এক্সজস্ট স্লট থাকে যেখানে আর কি বাতাস পাস হবে, কিন্তু গেমিং ল্যাপটপে কিন্তু অনেকগুলো আমাদের এক্সজস্ট থাকে, যেমন এখানে সাইডে থাকে, অনেক ল্যাপটপে দেখেছি এদিকেও থাকে, এদিকে থাকে অনেকগুলো এক্সজস্টের জায়গা থাকে যাতে হাওয়াটা ভালো করে বের হয়, এবং গেমিং করার সময় যখন জিপিইউ এবং সিপিইউটা হিট হবে তখন যেন হিট যেন না হয়। যেমন আমার এই যে ল্যাপটপটা এখন আমি যেটা ইউজ করছি ডেলের G15, সেখানে আর কি চারটা এক্সজস্ট দেওয়া আছে, সাইডের দুটো এবং পিছনের দুটো, যার জন্য এর ওয়েটটা একটু ভারী হতে পারে, যে এক্সজস্ট দেওয়ার জন্য একটু সাইজটা মোটা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, কিন্তু এই যে পারফরমেন্স সেটা কিন্তু এখন যদি গেমিং করি বা ভিডিও এডিটিং করি কখনো কিন্তু ওভার হিটিং হয় না, এবং খুবই ইজিলি কিন্তু এক্সজস্ট দিয়ে ফ্যান ফ্লো আউট করে যত হিট ইজিলি ফ্লো আউট করে। অন্যথায় যদি আমি একটা অন্য পাতলা থিনের লাইট ল্যাপটপ নিই সেখানে কিন্তু আর কি অত হিট এক্সজস্ট জায়গা থাকে না, খুবই লিমিটেড জায়গা থাকে, কারণ ওগুলো ছোট হয় এবং কম্প্যাক্ট হয়, ওই জন্য এক্সজস্ট পাইপ অত বড় বড় এক্সজস্ট পাইপও থাকে না এবং ডুয়েল ফ্যান থাকে না, সিঙ্গেল ফ্যান থাকে, ঠিক আছে, তার জন্য একটু হিটিং প্রবলেম থিন যেগুলো ল্যাপটপ হয়, নোটবুক যেগুলো হয় সেগুলো দেখা যায়। এবং ম্যাকের যে ব্যাপারটা, ম্যাক কিন্তু অত হিট করে না, ম্যাকের খুব ফ্যানগুলো সাইলেন্ট হয়, অত হিটিংয়ের কোনো প্রবলেম আসে না। ম্যাকের যেটা সেটা হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপ, এবং ম্যাকের যে মানে অ্যাপেলের যে টেকনোলজিটা সেটা কিন্তু একটু আলাদা, কারণ তারা চেষ্টা করে যে কম সাইলেন্ট মানে যেন বেশি নয়েজ না হয়, ফ্যানগুলো যেন সাইলেন্ট থাকে, খুব যেন হিট না প্রডিউস করে ল্যাপটপ থেকে, এবং ফাস্টলি কাজটা কেন হয়ে যায়। কারণ যেগুলো অ্যাপেলের ল্যাপটপ, যেগুলো ম্যাকবুক এবং উইন্ডোজ ল্যাপটপের মধ্যে অনেকগুলো ডিফারেন্স রয়েছে কিছু কিছু জায়গায়, সেটা নিয়ে ডেডিকেটেড একটা অন্য ভিডিও আনবো। বাট আজকের জন্য আমি এতদূরই এখানে সমাপ্ত করছি, যে সমস্ত যেগুলো বেসিক জিনিস যেগুলো আমি বলে দিলাম, যদি কোথাও অসুবিধা হয়েছে বুঝতে আরেকবার গিয়ে দেখতে পারেন সে পার্টটা, আমাকে কমেন্ট করবেন যাতে আমি ভবিষ্যতে কমেন্টে রিপ্লাই দিতে পারি, এবং চেষ্টা করব সমস্ত কমেন্টেরই আমার উত্তর দেওয়ার আপনাদের কমেন্টে। এবং যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই বলুন, আমি ওটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আনবো। যেটুকু এই ল্যাপটপ সিরিজে যতটুকু আর কি কভার করা দরকার ছিল 2026-এ যে সমস্ত টেকনোলজি চলছে সেগুলো আমি চেষ্টা করলাম সবগুলোই কভার করবার। কিছু কিছু বাদ হয়তো যেতে পারে, সেটা আমি হয়তো পরে ডেডিকেটেড ভিডিও আনবো, কিন্তু যেগুলো বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। তো আজকে পর্যন্ত এতই থাকলো, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন এই প্লে লিস্টে যারা ল্যাপটপ কিনতে যাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।